নদী ভাঙন দৃশ্য চোখে পড়লেই দৃশ্যমান হয় নদীর স্রোত। ঢেউ এসে স্থলভাগ নদীগর্ভে টেনে নিয়ে যাওয়া। যেই দিকে চোখ যায় সেই দিকে পানি শুধু থই থই করে। কৃষকের কৃষি জমি, সকলের ঘরবাড়ি সব কিছু নদীতে তলিয়ে যায়। যারা হারায় তারাই নিঃস্ব হয়, তাদের কষ্ট হয়, কিন্তু এই নিয়তিকে তাদের মেনে নিতে হয়। মেনে নেওয়ার পরও বুকের ভিতর হারানো যেই হাহাকার, সেই হাহাকার কি কেউ কখনো টের পায় নাকি? পেয়েছে কখনো? অনলের বুকে আজ নদী ভাঙন নয়, পুরো মনটাকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সত্যকে অস্বীকার করার মতো সাহসও তার নেই। যেই দিকে তাকাচ্ছে সেই দিকেই শুধু শূন্যতা। কানে ভেসে আসছে মিহির বলা কথাটা, নিহি তাহলে নিজেই ভাইয়ের বউ। আল্লাহ এত কঠিন শাস্তি কি করে দিতে পারে? অস্থিরতায় পুরো শরীর থর থর করে কাঁপছে। বন্ধ চোখের পাতা মিটমিট করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। মৃদু চিৎকার দিয়ে চোখ মেলে তাকায় অনল। বিছানার পাশে অনামিকা রহমান এবং আজমল আহমেদ। শিহরে দাঁড়িয়ে আছে সাকিব আর মিলন। অনলের চোখ খুঁজে বেড়াচ্ছে নিহিকে, আমানকে। ওরা কোথায়? অনল চারদিকে চোখ বুলিয়ে বুঝতে পারে এটা আমানেরই বাড়ি। অনামিকা রহমানের চোখে পানি। অনলকে তাকাতে দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, আব্বু আবু, কেমন লাগছে এখন তোমার? অনল কোনো উত্তর দিল না, উঠে বসল। বিছানা থেকে নামার সময় বাধা দেন আজমল আহমেদ। বিছানার ঠিক মধ্যখানি এখনও বেঘুরে ঘুমাচ্ছে নিহি। এর মাঝেই যে এত কিছু ঘটে গেছে তা কিছুই জানে না সে। আমার নিহির পাশে কপালে হাত রেখে বসে আছে। চোখ বন্ধ করতেই অনলের কথা মনে পড়ে। নিহির দিকে কাঁপা কাঁপা হাত তুলে কি করুণ স্বরে না নিহি নামটা বলল। অনলের আর্তনা, চোখে পানি, বুকের ভিতর যন্ত্রণার বীজ বপন করে দিয়েছে। আমান তার দিকে এগিয়ে যেতেই অনল ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। বিড়বিড় করে বলছিল, আমায় তুমি ধরবে না, তুমি আমার ভাই না। কি করে পারলে আমার ভালোবাসাকে ছিনিয়ে নিতে? কি করে পারলে আমার ভালোবাসাকে ছিনিয়ে নিতে? এতটুকু কথাই যথেষ্ট ছিল আমানের বুকের যন্ত্রণার তীর ছুটে দিতে। অনলের ভালোবাসা মানে নিজের ছোট ভাইয়ের ভালোবাসা। আমান আর কিছু ভাবতে পারেনি। চোখের সামনে মাথা হাত চেপে ধরা ছোট ভাইয়ের শরীর ফ্লোরে গড়িয়ে পড়ে। সকল ভাবনা চিন্তা বাদ দিয়ে ভাইকে ধরে তোলে আমান। আবুল আর আমান মিলে অনলকে অন্য ঘরে নিয়ে যায়। বাবা মাকে ফোন করে আসতে বলে। ফোন রেখে নিজের এক স্যুট শার্ট প্যান্ট নিয়ে অনলের জামা কাপড় পাল্টে দেয়। মাথার কাছে হাত বুলিয়ে দিতে দিতে চোখের পানি উছড়ে পড়ে। কত আদরের ছোট ভাই। ছোট থেকে যা কোনো চাহিদা, কোনো চাওয়া পাওয়া বাবা মা অপূরণ রাখেনি, এমনকি আমানও নিজেও না। বাবা মায়ের থেকেও আমানের কাছেই ছিল অনলের সবচেয়ে বেশি আবদার। মনে পড়ে যায় সেই দিনের কথা। সেই দিন অনল প্রথম পৃথিবীর আলো দেখেছিল। তখন আমানের বয়স 5 বছর। হাসপাতালের করিডোরে বাবার সঙ্গে অপেক্ষা করছিল ছোট ভাইয়ের জন্য। অনলের কান্নার শব্দ শুনে ছোট আমান বাবার পাঞ্জাবি খামচে ধরে বলেছিল, ও আব্বু, আমার ভাই কাঁদে কেন? ওরা কি আমার ভাইকে মেরেছে? বাবা সেই দিন হেসেছিল। আমান দেখেছে বাবার চোখে অশ্রু ছিল। সেই দিন হয়তো এই অশ্রু মানে বুঝেনি, কিন্তু বড় হওয়ার পর বুঝেছিল আনন্দের অশ্রু। বাবা আমানকে কোলে নিয়ে আদর করে বলছিল, না আব্বু, তোমার ভাই এই দুনিয়াতে এসে পড়েছে, তারই জানান দিল। আমানের খুশিরা তখন বাগানে ফুল ফোটার মতো সবার মাঝে ছড়িয়ে পড়ছিল। নার্স যখন অনলকে তোয়ালে নিয়ে পেঁচিয়ে বাবার কোলে দিয়েছিল, তখন আমান চোখ ভরে দেখেছিল ওকে। মুখে একটা আঙ্গুল পুড়ে চুষছিল। দুনিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য। আমানের কাছে সেই দিন এটাই ছিল। আমানের এখনও মনে আছে অনলের ছোট হাতখানা
ধরতেই অনল আমানের একটা আঙুল ধরে রেখেছিল। খুশিতে আমান কেঁদে ফেলেছিল সেই দিন। ভাইজান, আপামনি কেমন জানি করতাছে। আবুলের ডাকে অতীত থেকে বেরিয়ে আসে আমান। গালে হাত দিয়ে দেখে অতীত ভাবতে গিয়ে কেঁদে ফেলছে বাস্তবে। আবুলকে অনলের পাশে বসিয়ে সে নিহির কাছে যায়। ঘরে গিয়ে দেখে নিহি ছটফট করছে আর বিড়বিড় করে কী যেন বলছে। কপালে হাত দিয়ে দেখে জ্বর বেড়েছে অনেক। টুকটুকি আমানকে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। নিহি পাশে বসে তার এক হাতে নিজের হাতে নিয়ে মৃদুস্বরে ডাকে, নিহু নিহু, ঠিক আছো তুমি? ছটফট করতে করতে একসময় শান্ত হয়ে যায় নিহি। চুলের মাঝে হাত বুলিয়ে দেয় আমান। বড় করে দীর্ঘশ্বাস ছাড়ে। তখন ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় আজমল আহমেদ এবং অনামিকা রহমান। বিছানা নিহিকে দেখে স্তব্ধ হয়ে যান। বাকশক্তি হারিয়ে যায় কিছু সময়ের জন্য। অনামিকা রহমান কোনো রকম বললেন, নিহি এখানে? অনল কোথায়? টুকটুকি এসে তাদেরকে অনলের ঘরে নিয়ে যায়। অনলের এমন অবস্থা দেখে অনামিকা রহমান কেঁদে ফেললেন। আজমল রহমান ব্যথিত হলেন, নিহি এখানে? অনলের এই অবস্থা তিনি হিসেব মেলাতে পারছে না। ড্রয়িং রুমে আমানকে ডেকে পাঠায়। আমান টুকটুকিকে নিহির কাছে রেখে ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে গিয়ে বাবার মুখোমুখি দাঁড়ায় মাথা নত করে। আজমল আহমেদ জিজ্ঞেস করেন, এসবের মানে কি আমান? ওই মেয়ে তোমার বাসায় কেন, তাও তোমার বিছানায়? নিহি আমার ওয়াইফ। আমানের সোজাসাপটা উত্তর। আজমল আহমেদ ভবরে যায়। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর বললেন, তুমি কি আমার সাথে মজা করছো? মজা নয় আব্বু, সত্যি বলছি। কিভাবে সম্ভব আমান? ওই মেয়েকে তো অনল ভালোবাসে। আমান এবার চোখ তুলে তাকায় বাবার দিকে। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তিনি সব খুলে বললেন আমানকে। সব শুনে আমান ব্যথিত এবং অসহায়ভাবে তাকিয়ে থাকে তার দিকে। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। নিহি কেন আগে সব বলেনি? আমান এবার সোফায় বসে পড়ে। ঝাপটা দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছে। চোখের পানি লুকানোর চেষ্টা করছে। দরজার সামনে দাঁড়িয়ে আছেন অনামিকা রহমান। অনল নিহিকে ভালোবাসে কেন জানায়নি তাকে? আমানের সঙ্গে নিহির বিয়ের কথা সবটা খুলে বলা আমান। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না কেউ। আজমল আহমেদের অজানার কারণ রাগ হলো। তিনি প্রায় চেঁচিয়ে আমানকে বলল, মানলাম ওই মেয়ে তোমার বিয়ে করাবো, তাই বলে তুমি কেন মানুষ আমান? অনল তোমার ভাই হয়, নিজের ভাই। এরকম অসুস্থ ভাইকে রেখে তুমি ওই মেয়ের পাশে গিয়ে বসে আছো। আমান অবাক হয়। বাবা ঠিক কোন কারণে রাগ দেখাচ্ছে তা সে বুঝতে পারছে না। তবু উত্তরে বলে, আবু, নিহু অসুস্থ। অসুস্থ অনলের চেয়ে নিশ্চয় বেশি নয়। ওই মেয়ের পরিবার কোথায়? তারা কি সব জানে? জানে। বাহ, একটাবারও ছেলের পরিবারকে জানানো প্রয়োজন মনে করেনি। আব্বু, এটা উত্তেজিত হওয়া সময় না, মাথা ঠান্ডা করো। তুমি কিভাবে এসব বলছো আমান? মানে আমি বুঝতে পারছি না, তুমি আমার ছেলে আমান তো, নাকি বিয়ে করে চেঞ্জ হয়ে গেছো? আমান কিছু বলার আগেই টুকটুকি ড্রয়িং রুমে আসে। নিহি আবারও ছটফট করছে জানায়। আমান বাবার দিকে তাকিয়ে বলে, পরে কথা বলছি। তারপর ছুটে চলে যায় রুমে। আজমল আহমেদ অবাক হয়ে ওর যাওয়ার পথে তাকিয়ে থাকে। এত পরিবর্তন! নিহি এক হাত আমানের হাতে মুঠোয় ছিল। কেউ একজন ছেঁচকা টানে নিহির হাত সরিয়ে দেয়। তখনই আমান চোখ মেলে তাকায়। সামনে অনল দাঁড়িয়ে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আমানের দিকে। নিহি তোমার হতে পারে না ভাইয়া, নিহি আমার। অনলের পেছনে পেছনে বাকি সবাই এসেছে। আমান কি করবে বুঝতে পারছে না। অনল নিহির দিকে হাত বাড়ায়। আমান তার হাত ধরে ফেলে বলে, নিহু অসুস্থ, আমি ওর সঙ্গে কথা বলবো, আর সেটা এখনই, চেঁচিয়ে বলল অনল। চিৎকার চেঁচামেচির শব্দ। নিহি ঘুম ভেঙে যায়। আস্তে আস্তে চোখ মেলে তাকায়। ঘরে এত মানুষকে দেখে ধরফরিয়ে উঠে বসে অনল।
আবারও পাগলের মতো শুরু করে। নিহির হাত শক্ত করে ধরে বলে, নিহি, সবাই বলে তুমি নাকি আমার ভাইয়ের বউ। ওরা মিথ্যা বলছে তাই না? এই নিহি, তুমি কি করে পারো আমায় এত কষ্ট দিতে? তুমি তো এত নিষ্ঠুর নয় নিহি, কিছু বলো প্লিজ, চুপ করে থেকো না। নিহির বুকের ভেতর উতাল পাতাল ঢেউ বয়ে চলছে, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না। অনলের এমন পরিণতি নিহিকে কেন পোড়াচ্ছে এখনও? কি তবে ওর জন্য মনের কোথাও কোনো অনুভূতি আছে নাকি করুণা? অনল উত্তরের জন্য অপেক্ষা করে আছে। আমেনা তাকিয়ে আছে নিহির দিকে। নিহি অনলের চোখে দিকে তাকিয়ে আছে, খুব শান্ত কণ্ঠে বলে, আমার হাত ছাড়ুন, আমার হাত ধরার কোনো অধিকার নেই আপনার। অনল স্তব্ধ হয়, এক পলকে তাকিয়ে থাকে কিন্তু হাত ছাড়ে না। নিহি আবার বলে, কেউ কোনো মিথ্যা বলেনি, ঠিকই শুনেছেন আপনি, আমি মিসেস আনাম, আপনার ভাইয়ের বউ। নিহির হাতটা বিছানার ওপর পড়ে যায়। অনল বসা থেকে দাঁড়িয়ে পড়ে, পিছিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে পারফিউমের বোতল নিয়ে সজোরে ছুঁড়ে মারে আয়নার মধ্যে। আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, চেয়ার টেবিল সব ছুঁড়ে ফেলে দেয়। আজমল আহমেদ, সাকিব, মিলন অনলকে থামানোর চেষ্টা করে। অনলের গায়ে যেন অসুরের শক্তি ভর করেছে, সবাইকে ঠেলে ঠুলে সরিয়ে দিচ্ছে, চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে, এটা কেমন করে হতে পারে? কেন হবে আমার সাথে এমন? তুই কেন আমার হবি না? আমি তোকে সহ্য করতে পারবো না, অন্য কারোর সঙ্গে আমি তোকে সহ্য করতে পারবো না। তোর আল্লাহ কি তোরই একার? সে কেন আমার ডাক শুনল না? বল কেন? নিহির দিকে তেড়ে যেতে যেতে বলল অনল। ওকে জড়িয়ে ধরে আটকে রেখেছে মিলন আর সাকিব। অনল নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, আমি নিজেকে শেষ করে দিব রে নিহি, তুই যদি আমার না হস। আর নয়তো তোর আল্লাহকে বল আমার মৃত্যু দিতে। প্রকৃতি এত কঠিন প্রতিশোধ কেন নিবে বল? কেন নিবে? এর চাইতে প্রকৃতি আমার মৃত্যু দিতে পারলো না। নিহি কাঁদছে, চোখ থেকে বিরতিহীন পানি পড়ছে। অনল নিজের বুকের ওপর চাপড় দিতে দিতে বলে, তুই কি আমার কষ্টটা বুঝতে পারছিস না নিহি? বুঝতে পারছিস আমার বুকের ভিতরে দহন? বুকটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে রে। তোর সঙ্গে আজ যখন দেখা হয় তখন আমি ধরে নিয়েছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছে, তোকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু ভুল, তুই তো তখনকার কথা না, এখনকার কথা মিন করেছিলি। তুই চেয়েছিলি ভাইয়ের সঙ্গে আমি তোকে দেখি। তুই বলেছিলি পরের আঘাতটা বুকে করবি, এটাই সেই আঘাত ছিল না রে? তুই তোর আমায় জীবন্ত লাশ বানিয়ে দিলি। অনলের কান্না পরিমাণ বেড়ে যায়। অনামিকা রহমান মুখে শাড়ির আঁচল গুজে কাঁদছেন। আবুলার টুকটুকি চোখের পানি শান্ত হয়ে আসে। অনল শরীরটা ছেড়ে দেয়। সাকিব কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ গো, এত কষ্টই যখন দেবে তখন কেন মনের ভালোবাসা সৃষ্টি করছিলে? মন ভাঙা এত করুণ শাস্তি কেন গো আল্লাহ? এবার পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অনল, ঢলে পড়ে নিচের দিকে। সাকিব আর মিলন সামনে নেয়, সবাই মিলে ধরাধরি করে ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বের হয়। আজমল আহমেদ আমানকে বলে, তুই হাসপাতালে আসিস না, তোকে দেখলে আবারও পাগলামি শুরু করবে। আমি ওর সামনে যাব না, বাইরে থাকবো। তবু আমি চাই না তুই আসিস। আমান দাঁড়িয়ে রইল বাইরে। অনলকে নিয়ে ওরা হাসপাতালে চলে গেল। মাথা ফাঁকা ফাঁকা লাগছে, বুঝতে পারছে না এই মুহূর্তে কে সবচেয়ে বেশি অসহায়, অনল, নিহি নাকি নিজেই। আমার বাড়ির ভিতরে যায়, নিহি সেখানে বসে আছে, গালে চোখের পানি শুকিয়ে লেগে আছে, শান্ত হয়ে বসে আছে। নিহির সামনে গিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর জিজ্ঞেস করে, আমায় আগে কেন বলনি এসব? নিহি মাথা তুলে তাকায় না, বিছানা দিকে দৃষ্টি আবদ্ধ করে রাখে। আমান আবারও বলে, আমার দিকে তাকাও আর উত্তর দাও। টলমল অশ্রুসিক্ত নয়নে নিহি আমানের চোখের দিকে তাকায়, উত্তরে বলে, আজকের দিনটা দেখার জন্য।
আমি দেখতে চেয়েছিলাম অতীতটা নিজ থেকে জানার পর আপনি কি করেন। আমায় ছেড়ে যান নাকি রেখে দেন? আমানের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে। রুদ্ধশ্বাস স্বরে বলে, নিজেকে অনেক নিরুপায় মনে হচ্ছে আমার নিহু। এত অসহায় কি শুধু আমি? একদিকে আমার ছোট ভাইয়ের ভালোবাসা তুমি, আর অন্যদিকে আমার ভালোবাসা তুমি। অনলের ভালোবাসাকে আমি নিতে পারি না। অন্যদিকে তোমাকেও আমি ছাড়তে পারবো না। প্রকৃতি কি শুধু কঠিন প্রতিশোধই নিল, নাকি 3টে জীবনকে আটকে দিল এক গোলক ধাঁধায়? অনলের কষ্ট আমি সহ্য করতে পারছি না নিহু। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। কি করব আমি? আমি তোমাকে ছাড়া বাঁচতেও পারবো না। ভাইকে কষ্ট দিতে পারবো না। কষ্ট যে কোনো একজনকে পেতে হবে, হোক সেটা আমাকে বা অনলকে। আপনি আমায় ছেড়ে দিলে হয়তো আমার কষ্ট হবে ঠিক, তাই বলে ভাববেন না আমি অনলের কাছে কখনো ফিরে যাব। আপনার পথ থেকে আমি সরে দাঁড়াবো। আমার এক পলকে নিহির চোখের দিকে, তারপর নিহির দুহাত নিজের হাতের মুঠো নেয়, হাতের দিকে দৃষ্টি আবদ্ধ রেখে বলে, বিয়ে 2য় দিন বলেছিলাম আপনি থেকে যান। আমি রেখে দেব। আপনি আমায় ছেড়ে যাননি, থেকে গেছেন। আমিও আপনাকে ছাড়ব না। সারা জীবন নিজের কাছে রেখে দেব। সত্যি আমানের এতটুকু কথা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রাত জেগে জেগে আপনাদের জন্য ভিডিও মেক করি, আপনারা গঠনমূলক কোনো মন্তব্য করেন না। এরপরে কিন্তু এই গল্পের অংশ আর আমি আপনাদের সাথে শেয়ার করব না যদি গঠনমূলক মন্তব্য না পাই। দিগন্তের ছোঁয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে। কারো জীবন রঙে রাঙানো, তো কারো জীবন সাদা কালোয় আচ্ছন্ন। কারো হৃদয় ব্যথিত জর্জরিত। নিজের ভুলের জন্য কষ্ট পেতে হচ্ছে মর্মে মর্মে। এজন্য বোধহয় বলে, সময় গেলে হয় না সাধন। তাই তো সময় থাকলেই সাধন করা উচিত। 3টে জীবন এখন সম্পর্কের টানাপোড়েনে আটকে আছে। একজনের ভুলের মাসুল সইতে পারছে না, একজনের মন দোনামোনা অবস্থায় স্থির, তো আরেকজনের পিছু টান না থেকেও কিছু পিছু টানছে। হ্যাঁ, ঠিকই ভেবেছেন। আমি অনল, আমান এবং নিহির কথাই বলছি। গতদিন ঘটে যাওয়া পুরো ঘটনা লুকানো হয়েছে নিহির পরিবার থেকে, এমনকি মিহিও সৈকত থেকেও। সামনে যে বড় ঝড় আসতে চলছে তা আভাস পাচ্ছে দুজনেই। আপাতত এখন তার পরিবার জানলেও ঝামেলা দ্বিগুণ বেড়ে যাবে। সারা রাত ধরে ঘুমাতে পারেনি নিহি। শুধু নিহির কথাই বা বলছি কেন, ঘুম আসেনি আমানেরও। সারাটা রাত ছটফট করেছে। একটু পরপরই অনামিকা রহমানকে ফোন দিয়ে অনলের খবর নিয়েছে। সকাল হতেই আমান চলে গেছে হাসপাতালে। তরু চিন্তিত মুখে বসে আছে। নিহি কাপড় গোছাচ্ছে, বাবার বাড়ি চলে যাবে আজ। আর তার পরের দিনই সোজা সিলেট। এখানে থাকলে দেখা যাবে কোনো না কোনোভাবে বাবার কানে সব কথা চলে যেতে পারে। তার চেয়ে ভালো দূরেই থাকুক। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে নিহি। বুক থেকে ভার নামানোর চেষ্টা করে। ব্যাগ গোছানো শেষ হলে নিহি বলে, তুই ব্যাগ গুছিয়েছিস? আনমনে উত্তর দেয় তরু। নিহি ওর গায়ে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, এত কি ভাবছিস? তরু লম্বা নিঃশ্বাস নিয়ে বলে, তোর কথাই ভাবছি। সামনে যে তোর জন্য কি অপেক্ষা করছে আমি বুঝি না। সব সমস্যা কি তোর জীবনে? জানি না রে, আল্লাহ হয়তো কোনো পরীক্ষা দিচ্ছে। একটা কথা বলি নিহি, বল, রাগ করিস না। তোর মুখে অনলের করা পাগলামির কথা শুনে আমার খুব খারাপ লাগছে। তোদের 3জনের জন্য মন অস্থির হয়ে আছে। কিছু বলার নেই আমার। মিহি মাহিনকে নিয়ে ঘরে আসে। নিহিকে দেখে মাহি ঝাঁপিয়ে ওর কোলে যায়। সে মাহিরকে কোলে নিয়ে চুমু খায়। মিহি জিজ্ঞেস করে, সত্যি চলে যাবি আজ? মাহিরকে কোলে নিয়ে দোলাতে দোলাতে নিহি উত্তর দেয়, আপু, জানোই তো পরীক্ষার বেশি দেরি নেই, পড়তে হবে তো। তাই বলে, আর 2টো দিন থাকবি না? পরীক্ষা শেষ হোক আবার আসবো। এর মাঝে পারলে তুমি দুলাভাইকে নিয়ে যেও। তো দুলাভাইয়ের কি আর ছুটি আছে? তুই কিন্তু পরীক্ষার পর আসবি আবার। আচ্ছা, আসবো। মিহি নিহির কাছে এগিয়ে গিয়ে কপালে হাত রেখে বলে, দেখি তো জ্বর কমেছে নাকি। কপালে ভালো করে হাত চেপে রেখে বলে, এখনও তো জ্বর আছে রে নিহি।
ও কিছু না, সেরে যাবে। তোর তো কিছুই না, ফাঁকিবাজি শুধু। সকালে ওষুধ খাসনি না? উনি খাইয়ে দিয়ে গেছে। মিহি মুচকি হাসে। হাসতে হাসতে বলে, ভাগ্য করে একটা স্বামী পেয়েছিস। এটা সত্য, তৃপ্তির হাসি হেসে বলে নিহি। অনন উন্মাদের মতো করছে আর বলছে, আমি নিহিকে চাই, ওকে আমার কাছে এনে দাও, আমি নিহিকে চাই চাই চাই। অনলের মানসিক অবস্থা ভালো না, কাল থেকে পাগলামি করে যাচ্ছে। শারীরিক অবস্থা ভালো না হওয়া পর্যন্ত সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়া যাচ্ছে না। শারীরিক অবস্থায় কিছুটা ডেভেলপ হলে তারপর সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। হাসপাতাল ডাক্তার এটাই সাজেস্ট করলো। অনামিকা রহমান চোখের পানি বাদ মানে না। অনলের শারীরিক অসুস্থতা যতটা না কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ওর মানসিক অবস্থা। তার কি ছেলে কি হয়ে গেল, সামনে কেউ যেতে পারছে না, যাকে পাচ্ছে তার কাছে বলছে নিহিক দেখবে। হাসপাতালে করিডোরে কপালে হাত রেখে বসে আছে আজমল আহমেদ। পাশে অনামিকা রহমান কাঁদছে আর চোখের পানি মুছছে। ডাক্তার ক্যাবিন থেকে বের হয়ে তাদের চিন্তিত ভঙ্গিতে বলল, পেশেন্ট যার কথা বলছেন, যাকে দেখতে চাচ্ছেন, আপনারা নিশ্চয় তাকে চেনেন। আজমল আহমেদ একবার আমানের দিকে তাকালেন, তারপর গম্ভীর মুখে বললেন, আমার মনে হয় তাকে একবার এখানে আনা উচিত। এভাবে তো বারবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা যায় না, শরীর আরও অসুস্থ হয়ে পড়বে। সে যদি আসে, একটু কথা বলে, তাহলে হয়তো একটু উন্নতি হতে পারে। আজমল আহমেদ উত্তরে অপেক্ষা না করে আমানকে বলে, ঠিক আছে, আমি নিহিকে নিয়ে আসছি। ধন্যবাদ বলে ডাক্তার চলে যায়। আজমল আহমেদের চাউনি অভয়কময়। আমান আর দেরি না করে বেরিয়ে পড়ে। নিহি আর তরু আমানের বাড়িতে এসেছে আবুল আর টুকটুকির সঙ্গে দেখা করতে। ওরা দুজন তখন ঘর ভাঙা আয়নার টুকরো পরিষ্কার করছে। নিহিকে দেখতে পেয়ে ব্যস্ত হয়ে বলে, আপ্পাজান, আপনি অসুস্থ শরীর নিয়ে কষ্ট কইরা আইসেন কেন? আমরা একটু পর যাইতাম। আমি এখন অনেকটা সুস্থ টুকটুকি আপা। আজ চলে যাব, তাই তোমাদের সাথে দেখা করতে এসেছি। ওদের মন খারাপ হয়ে যায়। আবুল প্রশ্ন করেন, আবার কবে আইবেন আপামনি? দেখি। নিহি ফোন বেজে উঠল। আমান ফোন করেছে। নিহি রিসিভ করতেই আমান বলে, কোথায় আছো? আপনার বাসায়। কেন? আচ্ছা থাকো, আমি আসছি, বাড়ির সামনে আছি। আচ্ছা। কিছু সময়ের মধ্যে আমান উপরে চলে আসে। নিহিকে রেডি হতে বলে, কোথাও যাবে তুমি? বাড়ি যাব। মানে কেন? কাল রাতে বললাম তো সব। আমান একটু চুপ করে থাকে, তারপর আবার বলে, আচ্ছা এটা নিয়ে পরে কথা বলছি, এখন চলো। কোথায়? হাসপাতালে। কেন? আমান এবার একটু ইতিহাস্ত করে বলল, অনল তোমায় দেখার জন্য পাগলামি করছে, ডাক্তার তোমায় নিয়ে যেতে বলেছে। উপস্থিত সকলে অবাক হয়ে তাকিয়ে আছে, অবাক হয়ে নিহি নিজেও। কোন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে মানুষটা সবাই বুঝতে পারছে। মানুষটার কষ্ট নিহি বুঝতে পারে। এমন একজন মানুষের জন্য নিহিকে নিয়ে যাচ্ছে যে ব্যক্তি তার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিতে চায়। আবার সে ভাইও হয়। দোটানায় যে পড়ে সে বোঝে কষ্টের মর্ম। নিহি আমানকে আর কষ্ট দিতে চাইল না, কোনো প্রশ্ন সম্মুখীন করল না। তরুর দিকে তাকিয়ে বলল, তুই মিহি আপুর বাসা অপেক্ষা কর, হাসপাতাল থেকে এসেই বাসায় যাব। তরু মাথা নাড়ালো। আমানের দিকে তাকিয়ে নিহি বলল, চলুন। সারা রাস্তায় কেউ কোনো কথা বলল না। চুপচাপ কেটে যায় অনেকটা সময়। আমানের হৃদয়ে রক্তক্ষরণ অবিন্যস্তভাবে ছচ্ছে। বুকটা ফেটে যাচ্ছে, তবুও যে কিছু করার নেই। ভিউ মিররের দিকে তাকিয়ে লুকিয়ে দীর্ঘশ্বাস নিল আমান। নিহি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হাসপাতালে গিয়েও নিহিকে অস্বস্তিতে পড়তে হলো। আজমল আহমেদের রাগী গম্ভীর মুখে আদল। অনামিকা রহমান তাকায়নি। অনলের বন্ধুরাও আছে। কারো কোনো চোখে ক্রোধ, রাগ, আবার কারো চোখে খুশি। ভিতরে ভিতরে ঘাবড়ে যাচ্ছে সে। এখনও অনলের অ্যাক্সিডেন্টের জন্য নিজেকে দায়ী মনে হয়। আমান পিছন থেকে সে নিহির হাত চেপে ধরে। নিহি আমানের দিকে তাকিয়ে সে বলে, চলো। ভরসা খুঁজে পায় নিহি। ধরে রাখা হাতটির দিকে তাকিয়ে হাঁটা শুরু করে। কেবিনের দরজার সামনে এসে দুজনে থেমে যায়। ডাক্তার বেরিয়ে এসে বলে, আপনারা সবাই বাইরে থাকুন। আর উনি কি
নিহিকে উদ্দেশ্য করে আমানকে জিজ্ঞেস করলেন। আমান মাথা নাড়ালো। নিহি হাত ছাড়তে গিয়েও ছাড়তে পারছে না, হাত কাঁপছে। মনের সাথে যুদ্ধ করে অবশেষে হাত ছাড়লো। বলো, আমি এখানে আছি, তুমি ভিতরে যাও। নিহি আর ফিরতে তাকালো না, ভিতরে গেল, সঙ্গেও ডাক্তারও। অনল বেডে বসে আছে, নার্সকে নিহির কথা জিজ্ঞেস করেছে। ডাক্তার তখন বলে, এই যে নিহি এসে পড়েছে। অনলের মুখোমুখি খুশিরা উসরে পড়ছে। ডাক্তার আর নার্সকে বেরিয়ে যেতে বলল অনল। নিহি মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তারা বেরিয়ে যেতেই অনল খুশি খুশি মুখে বলে, দাঁড়িয়ে আছো কেন, বসো বসো। টুল আনার জন্য অনল নিচে নামতেই নিহি বাধা দিয়ে বলে, আপনার উঠতে হবে না, আপনি বসুন, আমি নিয়ে আসছি। তারপর টুলটা এগিয়ে নিয়ে সেখানে বসলো নিহি। তীক্ষ্ণ দৃষ্টিতে অনলকে পর্যবেক্ষণ করছে। খুশি খুশি মুখটা কষ্টের ছাপ দেখতে পাচ্ছে। অনল কিছুক্ষণ এক ধ্যানে নিহির মুখের দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে পেয়ে শান্ত হয়। তারপর হঠাৎই ব্যস্ত হয়ে বলে, তুমি এসেছো নিহি, আমি জানতাম তুমি আসবে। তুমি তো আমার এখনও ভালোবাসো, তাই না? আমি জানি তুমি আমার এত শাস্তি দিতে পারবে না। নিহি কয়েক মুহূর্তে চুপ থেকে অনলের দিকে তাকিয়ে থাকে। সারাটা রাস্তায় অনেক কিছু ভেবেছে। আসতে আসতে আমানের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। তারপর বলে, আপনি বারবার কেন বলেন আমি আপনাকে শাস্তি দিয়েছি? কি করে আমি আপনাকে শাস্তি দিলাম? যেই শাস্তিগুলো আপনি পাচ্ছেন তাতে কি আমার কোনো হাত আছে? নেই তো, সব হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে। আমি তো আপনার উপর কোনো প্রতিশোধ নিতে চাইনি, আর নেইওনি। আমি আপনাকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কি আপনাকে ক্ষমা করত? এই শাস্তি কি আপনার প্রাপ্য ছিল না? কিন্তু বিশ্বাস করুন, আমি চাইনি ভালোবাসার আসল মর্ম আপনি আমার জন্য বুঝুন। কিন্তু আল্লাহর ইচ্ছে বোধ হয় এটাই ছিল। আজকে আপনার সীমাহীন কষ্ট হচ্ছে, আপনি আমায় দোষারোপ করছেন। কিন্তু সেই দিন মনে পড়ে, সেই দিনের কথা, যেই দিন পুরো কলেজের সামনে আপনি আমার অপমান করেছিলেন। সেখানে আমি নিজের কথা না ভেবে আব্বুর সামনে বলে দিয়েছিলাম আমি আপনাকে ভালোবাসি। আর সেই দিন আপনি প্রত্যাখ্যান করেছিলেন আমার ভালোবাসাকে, অপমান করেছিলেন সকলের সামনে। আমি চাইলেও পারতাম সেই দিন সব সত্যটা সবাইকে বলে দিতে। আমি তো আপনাকে জড়িয়ে ধরিনি, জড়িয়ে ধরেছিলেন আপনি। আর আমি যদি সত্যটা বলতাম তাহলে যথেষ্ট প্রমাণের সঙ্গে দিতে পারতাম। আপনি যে আমার পিছনে পিছনে ঘুরতেন এটা পুরো কলেজ জানতো, তাই প্রমাণ করতে আমার খুব একটা অসুবিধা হতো না। কিন্তু আমি সেটা করিনি। আমি ফিল করেছিলাম আপনার প্রতি আমার ভালোবাসা, আর তাই আমি পারিনি আপনাকে কারো কাছে অপমান করাতে, ছোট করতে। বিশ্বাস করুন, আব্বুর সামনে ভালোবাসার কথাটি স্বীকার করতেও আমার বুক ততটা কাঁপেনি যতটা কেঁপেছিল আপনার অস্বীকারোক্তি শুনে। কি অবলীলায় আপনি সেই দিন বলে দিয়েছিলেন আপনি আমার ভালোবাসেন না। আপনি বুঝতে পারছেন আমার মান সম্মান, আমার ভালোবাসা সেই দিন কতটা অপমানিত হয়েছিল? আপনি বুঝতে পেরেছেন সেই দিন আমার কষ্টটা? আপনার ঠোঁটে ছিল সেই দিন বিশ্বজয়ের করার মতো হাসি, কারণ আপনি আপনার উদ্দেশ্য সাকসেস হয়েছিলেন। আমি সেদিন নিজের মাঝে ছিলাম না অনল। একটু থামলো নিহি, গলা ধরে আসছে, চোখের পানি টলমল করছে। নিচের ঠোঁট কামড়ে সে আবার বললেন, এরপর আমি আপনার কাছে ফিরে যেতে চেয়েছিলাম। সেই দিনও আপনি কলেজের সবার সামনে আমায় অপমান করেছেন। আমার পরিবার কারো সামনে আমি দাঁড়াতে পারিনি। সকলের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিলাম। আমার আব্বু আমার সঙ্গে কথা বলতো তো দূরের কথা, আমার মুখের দিকে তাকানো না পর্যন্ত। নিহি এবার শব্দ করে কেঁদে ফেলে। নিজেকে সামলানোর চেষ্টা করে বলে, না বাড়িতে আমি শান্তি পেতাম, আর না কলেজে আমায় দেখলেই কানাঘুষা শুরু হতো। বাজে বাজে মন্তব্য করতো সবাই আমায় নিয়ে, আমার চরিত্র নিয়ে আঙুল তুলতো সবাই। যেখানে কিছু না করে আমার এসব সহ্য করতে হতো, সেখানে আমার বেঁচে থাকাটা কতটা দুরূহ ছিল আপনি বুঝতে পেরেছেন? তার মধ্যে আপনাকে যখন দেখতাম আমি নিজেকে ঠিক রাখতে পারতাম না। আমায় দেখে আপনার হাসি ঠাট্টা তাচ্ছিল আমার মৃত্যুর দিকে ঠেলে দিত। সব কিছুর সঙ্গে যখন নিজেকে মানিয়ে নিতে শুরু করলাম তখন আপনি নতুন গার্লফ্রেন্ড নিয়ে আমার সামনে আসলেন। তাকে দিয়ে কলেজে আমায় অপমান করালেন। আপনি কি বুঝতে পারছেন সেদিন আমার কতটা কষ্ট হয়েছিল আপনাকে ইরার সঙ্গে দেখে? আমি বাইরে
নিজেকে যতটা স্ট্রং দেখাতাম ভিতরে ভিতরে ঠিক ততটাই ভেঙে গুঁড়িয়ে যেতাম। এমন রাত ছিল না আমি না কেঁদেছি। হাসতে কষ্ট হতো আমার, ভালো থাকার অভিনয় করতে আমার কষ্ট হতো। আমি ভালোবাসতাম আপনাকে। নিয়ে এবার বাচ্চাদের মতো শব্দ করে কেঁদে ফেলে, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায়। অনলের চোখ থেকে নীরবে অশ্রু ঝরছে। পুরো ঘরে পিনপতন নীরবতা। দরজার বাইরে দাঁড়িয়ে আছে আমান, সব শুনছে। তার চোখেও পানি চিকচিক করছে। ক্রোধান্বিত স্বরে নিহি ফুঁপিয়ে ফুঁপিয়ে বলা শুরু করলে, আজকে আপনার এই কষ্টের দিন আপনার পরিবার আপনার পাশে আছে, এমনকি আপনার ভাইও, যিনি আমার স্বামী। আজ এখানে আমায় কে নিয়ে এসেছে জানেন? আপনার ভাই, শুধুমাত্র আপনার কষ্ট কমানোর জন্য। সেদিন কিন্তু আমি পরিবারের সাপোর্ট পাইনি, সকলের চোখের বিষ ছিলাম। আমি কিভাবে তখন নিজেকে সামলে নিয়েছিলাম আপনি বলতে পারেন? আপনি জানতে চেয়েছিলেন কখনো আমি কেমন আছি? আপনি বুঝতে চেয়েছিলেন কখনো আমার ভালোবাসা? আর আজ যখন একটা চরম সত্যর মুখোমুখি হয়েছেন, তখন আপনি বলছেন আমি আপনার। মানে সত্যি আপনার মুখে বাদে না এই কথাটা বলতে। আমি কি বলবো আপনাকে বলেন? আপনার এই কষ্ট আমার নিজেরও সহ্য হচ্ছে না। আমার কষ্ট হয় ভীষণ। আমি এত কঠিন শাস্তি তো চাইনি কখনো। আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আপনার কষ্ট আমি সহ্য করতে পারছি না। আবার এটাও সত্য, নিজে থেকে বেশি ভালোবাসি আমি আমানকে। ইউ ক্যান ফিল মাই পেন। অনল কাঁদতে কাঁদতে হাসে। এই হাসি বিষাদের, বিষণ্ণতা আবদ্ধ। এই হাসির অর্থ চমৎকারভাবে লুকায়িত। অনল কাঁদছে আবার হাসছে। সে ভাই জিজ্ঞেস করে,